সো হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি পরমাণুর গঠন চ্যাপ্টারে বেশ কিছু প্রবলেম আগেই সলভ করেছি। তো এখন আমরা নেক্সট আরো কিছু প্রবলেম সলভ করব এই চ্যাপ্টার থেকে। তো তোমরা একে একে এমসিকিউ গুলো দেখো, আর যদি কোনো কিছু ডাউট থাকে তোমাদের বোঝার ক্ষেত্রে তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ফার্স্ট কোশ্চেন, সিজিএস এককে ঋৎবাদ ধ্রুবকের মানটা কত? তো তোমরা জানো যে সিজিএস ইউনিট বলতেই আমাদের ঋৎবাদ ধ্রুবক কিন্তু সেন্টিমিটার ইনভার্সে হবে, আর এই মানটা আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রেও মনে রাখতে হয়। তো আমরা জানি এটা হবে অপশন এ, 109678 সেন্টিমিটার ইনভার্স। এই মানটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে, কারণ নিউমেরিক্যাল প্রবলেমে ক্যাপিটাল আর এর জায়গায় কিন্তু আমরা এই মানটা বসাই। নেক্সট আসো, বামার সারিতে হাইড্রোজেনের রেখা বর্ণালীর সংখ্যা। তো বামার সারি, এটা প্রসঙ্গে আমরা পড়েছিলাম যে বিজ্ঞানী বামার যখন প্রথম হাইড্রোজেনের রেখা বর্ণালীর সন্ধান পান তখন তিনি 4 রকমের রেখা বর্ণালী দেখতে পেয়েছিলেন। একটা হচ্ছে লাল, নীলাভ সবুজ, নীল আর বেগুনি, এবং এই 4টা কালারের যে রেখা বর্ণালী উনি পান তাকে তিনি এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা আর এইচ ডেল্টা নামে অভিহিত করেন। এটা আমাদের বইয়ের মধ্যে থিওরি পার্টে লেখা আছে। তো এখানে তাহলে অপশন কোনটা হবে? 4। তাহলে দেখতেই পাচ্ছ যে এরকম টাইপের প্রবলেম যেগুলো থিওরির উপর বেস করে সেগুলোর থেকেও কিন্তু কোশ্চেন আসে। নেক্সট দেখো, আমাদের আছে হাইড্রোজেনের রেখা বর্ণালীতে কোন শ্রেণীর রেখাগুলি অতিবেগুনি অঞ্চলে থাকে। তো আমরা অলরেডি বইয়ের মধ্যে একটা চার্ট পড়েছি যেখানে আমাদের 6টা সারির কথা কিন্তু উল্লেখ আছে। প্রথমটা হচ্ছে লাইম্যান, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফুন্ড, হামব্রিজ। তো প্রথম যে লাইম্যান সারি আছে সেটা কিন্তু অতিবেগুনি অঞ্চলে দেখা যায়। অতিবেগুনি, তারপরটা আমাদের হচ্ছে সেকেন্ডটা হচ্ছে দৃশ্যমান, আর থার্ডে হচ্ছে আমাদের অবলোহিত, আর লাস্টের যে 3টা থাকে সেটা কিন্তু অতি অবলোহিত অঞ্চলে দেখা যায়। তাহলে আমাদের এখানে প্রথমটা বলেছে কোন শ্রেণীর রেখা অতি বেগুনি অঞ্চলে, তাহলে এটা ফার্স্টেরটাই হবে, সেটা কোনটা? লাইম্যান। নেক্সট আসো, বোর তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো। তো এখানে বোর তত্ত্বের কথা বলা হয়েছে, আর বোর তত্ত্বতে আমরা ফর্মুলা কি জানি? ইলেকট্রনের কৌণিক ভরবেগের ক্ষেত্রে mvr = nh/2π, এই ফর্মুলাটা হয়। তো যেহেতু এখানে পঞ্চম কক্ষ বলে দিচ্ছে তাহলে আমাদের n এর জায়গায় 5 বসবে, তাহলে 5h/2π। তাহলে 5/2 করলে কি হবে? এটা 2.5 h/π। তাহলে দেখো কোন অপশনটার সাথে মিলছে? অপশন বি। নেক্সটে দেখো, এখানে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ কোনটা সেটা 4টার মধ্যে বাছাই করতে বলেছে। তো সবগুলোর যে টার্মস আছে আর কি 4টা অপশনে, সবগুলোতে আমরা ডাবল ডেরিভেটিভ দেখতে পাচ্ছি x, y and z এক্সিস এর রেসপেক্টে, তাই না? তাই এই পার্টটা তো কমন, তাহলে এই চতুর্থ পার্টটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু কারেক্ট অপশনটা টিক করতে হবে। তো আমরা জানি যে এই টার্মটা কিন্তু এটা হয় 8π² m/h² * e - v * psi = 0। তো পরমাণুর যে নিউক্লিয়াস তার চারদিকে যে আবর্তনরত ইলেকট্রন, তার সম্ভাব্যতম অবস্থানকে নির্ণয় করতেই কিন্তু এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণকে ইউজ করা হয়। তো এটা তোমাদের সিলেবাসে আছে, তো একদম ডিরেক্টলি কিন্তু তরঙ্গ সমীকরণটা মনে রাখতে হবে, এটার উপর কিন্তু কোশ্চেন আসে। এটা হয়ে যাবে অপশন ডি। নেক্সটে আসো, কোন পরমাণুর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা -3 হলে এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা হবে 2, 3, 4, 5। তো দেখো আমরা জানি যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা -3, অর্থাৎ m এর মানটা এখানে কি দিয়েছে? -3 দিয়েছে। তাহলে আমাকে n এর মান বের করতে হবে। তো দেখো m এর মানটা আমাদের l এর মান থেকে কিন্তু আসে। তো আমরা জানি m এর মানটা কিন্তু -l থেকে শুরু করে 0 হয়ে আপ টু +l পর্যন্ত হয়, তাই না? তাহলে m এর মান যদি এখানে -3 হয় তাহলে l এর মান সেই ক্ষেত্রে কত হবে? 3 হবে, কারণ l এর মান যদি 3 হয় তাহলে এখানে -3ও থাকতে পারে, -2, -1, 0, +1, +2, +3 অবধি থাকতে পারে। তাহলে এই মানটা কিন্তু আমরা পেতে পারবো কখন? যখন l এর মানটা 3 হবে। তাহলে l কি? l হচ্ছে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা যার মান 3 দেওয়া আছে।
তাহলে দেখো চেয়েছে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করি। আর n এর মানটা কি হয়, l এর মানের উপর, l এর মান কিন্তু n এর মানের উপর ডিপেন্ড করে। তাহলে l আবার কি হয় দেখো 0 থেকে শুরু হয়, 0 1 এরকম করে ডট ডট করতে করতে আপ টু কত পর্যন্ত, n-1 পর্যন্ত। তাহলে আমাকে l এর মান থেকে, মানে l এর মানটা 3 থেকে n এর মান বের করতে হবে। তাহলে l এর হাইয়েস্ট মান কত হবে, তাহলে l এর হাইয়েস্ট মান যদি আমরা ধরে নিই 3 এই প্রবলেমটার জন্য, তাহলে n এর মান কত হচ্ছে দেখো, এখানে 3 equals to n-1, তার মানে n-1 equals to 3, n equals to কি হয়ে যাবে, এই -1টা এই পাশে নিয়ে যাও, 3 plus 1 equals to 4, তাহলে n এর হাইয়েস্ট মান এখানে কি হতে পারে 4। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমাদের m এর মান -3 হতে গেলে গৌণ কোয়ান্টাম সংখ্যাকে 3 হতে হবে, আর গৌণ কোয়ান্টাম সংখ্যা যদি 3 হয় তাহলে n এর মান সেই ক্ষেত্রে কি হবে 3 plus 1 equals to 4, তাহলে এটা কি হয়ে যাবে অপশন সি। তো নেক্সটে দেখো এখানে n equals to 4 এর জন্য m এর মোট সংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে, তাই না? তো আমরা এর আগের প্রশ্ন হিসেবেই দেখো আমরা জানি যে n এর মানের উপর কিন্তু l এর মান এবং m এর মানটা নির্ভর করে। তাহলে n যদি 4 হয়, ঠিক আছে, তাহলে l এর মান কি কি হতে পারে, তা আমরা জানি l এর মানটা 0 থেকে শুরু হয় আপ টু n-1 পর্যন্ত হয়। তাহলে l এর মান কি কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আর কি হতে পারে 3। 0 থেকে শুরু করে n-1 মানে 4-1 অর্থাৎ 3 পর্যন্ত হতে পারে। তাহলে l এর মান যদি 0 হয় তাহলে l এর প্রত্যেকটা মানের জন্য m এর মান কি হবে, -l থেকে শুরু করে 0 হয়ে আপ টু প্লাস এর পর্যন্ত। তাহলে দেখো l এর মান যখন 0 তখন m এর কিন্তু একটাই মান থাকবে, কি 0। l এর মান যখন 1 তখন m এর কিন্তু 3টা মান থাকবে, কি কি, -1 0 +1। l এর যখন 2 মান হবে তখন m এর কি কি মান থাকতে পারে, -2 -1 0 +1 +2, তাই না? আর l এর মানটা যখন 3 হবে তখন m এর কি কি মান থাকতে পারে, একদম -3 থেকে শুরু হবে, -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে দেখতে পেলাম যে n এর যদি 4 মান হয় তাহলে দেখো m এর কতগুলো মান আসছে। তাহলে এখানে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল কতগুলো, 16টা। তাহলে 16 বা 16 হবে উত্তর। নেক্সটে আসো, নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়। তাহলে 4টা সেট আমাদের সাজিয়ে দিয়েছে, বলেছে কোনটা সম্ভব নয়। তাহলে এখানেও একই গল্প যে n এর মানের উপর নির্ভর করে l এর মানটা কি হয়, l এর মানটা 0 থেকে স্টার্ট করে আপ টু n-1 পর্যন্ত হয়, আপ টু n-1 পর্যন্ত, এটাই শর্ত। আর m এর মানটা আবার কি হয়, l এর যা যা মান পাবো প্রত্যেকটা মানের জন্যই -l থেকে শুরু করে 0 হয়ে আপ টু +l পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই 4টা সেটের মধ্যে যারা এই শর্তটাকে ফলো করবে না সেই সেটটাই সম্ভবপর হবে না। প্রথমটাতে আসি, n এর মান 3, n এর মান 3 হলে l এর মান 2 হতে পারে, হ্যাঁ হতে পারে। n এর মান যা হবে n এর থেকে 1 একক কম পর্যন্ত আমাদের l এর মান কিন্তু হতে পারে, তাহলে 2 হতে পারে। l যদি 2 হয় তাহলে m এর মান দেখো l এর প্রত্যেকটা মানের জন্য -l থেকে শুরু হয়, তাহলে এটা 2 হলে এটা -2 অবশ্যই হতে পারে। আরেকটা যেটা থাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s, সেই মানটা দুটোই থাকে, একটা হচ্ছে +1 আর একটা কি থাকে -1। তো দেখো 4টা অপশনের মধ্যেই কিন্তু আমাদের +1 আর -1ই দেওয়া আছে, তো সুতরাং +1 বা -1 প্রত্যেকটার মধ্যে যেটা আছে হতে পারে। তাহলে এখানে আসো, দেখো অপশন বি তে কি আছে, অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি n এর মানটা 3, n এর মান 3 হলে l এর মান 2 হতেই পারে। নেক্সট l এর মান 2 হলে m এর মানটা তো
-2 -1 0 +1 +2 হতে পারে, কিন্তু এটা তো 2 এর থেকেও বড় হয়ে মানে 3 সংখ্যাটা আছে -3, তো এটা কিন্তু হতে পারে না। তাহলে এখানে n l অবধি ঠিক ছিল, কিন্তু m এর মানটা ভুল হওয়ার জন্য কিন্তু এই সেটটা সম্ভব নয়। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বাকিগুলোর ক্ষেত্রে দেখো n এর মান যা আছে, l কিন্তু তার থেকে কম আছে, m ও সেম আছে, l0 মানে m0 হতে পারে। এখানে n 5, তাহলে l এর মান 3, n এর থেকে কম আছে হতে পারে। l যা 3 তার থেকে আবার m এর মান 0, সেটাও হতে পারে, কারণ l 3 হলে -3 -2 -1 0 +1 +2 +3 হতে পারে। তাহলে এই মানটাও কিন্তু সম্ভব। তাহলে এগুলো তিনটাই সম্ভব, শুধুমাত্র অপশন বিটা সম্ভব নয়। নেক্সটে আসো, কোন ইলেকট্রন বিন্যাসটার ক্ষেত্রে আমাদের আউটবাউ নীতি লঙ্ঘিত হয়েছে। তো দেখো, আউটবাউ নীতির মধ্যে কিন্তু আমাদের পাউলির অপবর্জন নীতি, হুন্ডের নীতি সবগুলোই কিন্তু আউটবাউর মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। তো আমরা জানি যে আগে নিম্ন শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে ইলেকট্রন কিন্তু উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, এবং প্রথমে কিন্তু ইলেকট্রনটা এককভাবে প্রবেশ করবে কক্ষগুলিতে, তারপরে যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে সেখানে ওই একই কক্ষকে তারা জোড়ায় জোড়ায় কিন্তু প্রবেশ করবে। তাহলে এখানে দেখো, এই ইলেকট্রন বিন্যাসে 2s এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, একটা আর একটার অপোজিটে। দেন 2p তে প্রথমে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করেছে, দেন আবার সেখানে জোড়ায় জোড়ায় ইলেকট্রন, তা জোড়ায় ইলেকট্রন এটা অবধিও ঠিক আছে। দেখো এখানে আসি, এখানে দেখো 2s টা কিন্তু নিম্ন শক্তি স্তর, কিন্তু এখানে দেখো একটা আছে, সেখানে আবার একটা রেখেই 2p তে কিন্তু ইলেকট্রন পূর্ণ হলো, এবং হওয়ার পরে এখানে আবার জোড়াও হয়ে গেল। তাহলে এটা কি সম্ভব? এটা সম্ভব নয়, কেননা আগে 2s এ ইলেকট্রনটা জোড়ায় পূর্ণ হবে, দেন ইলেকট্রন কিন্তু 2p তে পূর্ণ হওয়া শুরু হবে। তাহলে কিন্তু এটা আমাদের লঙ্ঘিত হয়েছে, এটা ফলো করেনি। বাকিগুলো দেখো, এখানে জোড়ায় ভর্তি হয়েছে, দেন ইলেকট্রন এখানে প্রবেশ করেছে, এখানেও সেম জোড়ায় ইলেকট্রন প্রবেশ করার পর একটা একটা করে প্রবেশ করেছে, অতিরিক্ত ইলেকট্রন থাকার জন্য জোড়ায় জোড়ায় প্রবেশ করেছে। তাহলে এই তিনটা ফর্মে কিন্তু কারেক্ট, কিন্তু এটা কারেক্ট না। তো দেখো 10 নম্বর প্রবলেমে আসি। বলছে কোন ক্ষেত্রে ভূমিস্তরে কণাগুলির ইলেকট্রন বিন্যাস সমান। তো এখানে দেখো ইলেকট্রন বিন্যাস করার কোনো দরকারই নেই, বিকজ আমরা দেখতেই পাচ্ছি যে ইলেকট্রন সংখ্যা যার সমান হবে, তো স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাসটাও সেমই হবে। তো লিথিয়ামের হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা 3, একটা ইলেকট্রন ছেড়েছে মানে 2। হিলিয়ামের হচ্ছে 2, একটা ইলেকট্রন ছেড়েছে মানে 1। তো এটা এই ক্ষেত্রে দুটো ইলেকট্রন, এক্ষেত্রে একটা ইলেকট্রন, ম্যাচ হবে না। ক্লোরিন হচ্ছে 17 ইলেকট্রন, একটা গ্রহণ করেছে মানে 18 ইলেকট্রন। আর্গন তো পারমাণবিক সংখ্যা 18, তাহলে 18 ইলেকট্রন, দুজনেরই যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে ইলেকট্রন বিন্যাসটাও কি হবে? সেম হবে। তাহলে এটাই হবে। বাকি এখানে সোডিয়ামের 11, পটাশিয়ামের 19, ফ্লুরিনের হচ্ছে 9টা, একটা ছেড়ে দিয়েছে মানে 8 ইলেকট্রন, নিয়নের হচ্ছে 10 ইলেকট্রন। তাহলে এগুলো কোনোটাই দেখো ম্যাচ করছিল না, শুধু অপশন বি। নেক্সট আসো, কপার 2+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। তো দেখো, অযুগ্ম মানেই হচ্ছে বিজোড় ইলেকট্রন, আর বিজোড় ইলেকট্রন বের করতে গেলে তো আমাদের ইলেকট্রন বিন্যাস লিখতেই হবে। তো আমরা জানি কপার অর্থাৎ 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কপার কিন্তু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়, তাই না? তো আমরা জানি যে ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6, এবার হওয়া উচিত 4s আগে 2, তারপর 3d 9, কিন্তু কপার ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখানোর কারণে 4s এ কি হয়, একটা রেখে 3d তে 10টা করে, 3d কে পরিপূর্ণ রাখার জন্য। পরিপূর্ণ 3d 10 এই সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্ব অর্জন করার জন্য 4s এর থেকে একটা ইলেকট্রনকে 3d তে পাঠিয়ে দেয়। যাই হোক, তাহলে যোজ্যতা কক্ষের দেখো ইলেকট্রন বিন্যাস কি হবে, 4s এর মধ্যে একটা আছে, আর 3d এর মধ্যে কি আছে, 10টা, 3d তে আছে 10টা। ঠিক আছে, এই কন্ডিশনে আছে। এখন দেখো, যখন কপার দুটো ইলেকট্রন ছাড়বে, 2+ স্টেটে আছে মানে দুটো ছাড়বে, তাহলে 4s এর যতই এনার্জি কম হোক না কেন, 4s কিন্তু 4 লেখা মানে আউটার মোস্ট অরবিটাল, সর্ববহিস্থ কক্ষ। তাহলে সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনটা আগে ছাড়বে, তাহলে আগে 4s এর থেকে একটা ছাড়বে, দেন 3d থেকেও কি করবে, একটা ছেড়ে দিবে।
তাহলে 3D থেকে যদি একটা ছেড়ে দেয় তাহলে সেখানে অযুগ্ম ইলেকট্রন কি হবে? তাহলে দেখো আমরা কপার 2+ স্টেটে 4s এর থেকে যদি একটা ছেড়ে দেয় তাহলে 4s এ পড়ে থাকবে, 4s তো খালি হয়ে যাবে, 4s আর থাকবে না। আর 3D তে কি থাকবে? 3D তে এখান থেকে একটা যদি চলে যায় তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 কন্ডিশনটা এরকম। তাহলে এই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কয়টা থাকবে? অনলি 1, তাহলে একটাই অযুগ্ম ইলেকট্রন কিন্তু থাকবে। তাহলে এখানে কি হবে? অপশন ডি, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা একটি। নেক্সট দেখো দুটো আয়ন বলেছে, বেরিলিয়াম 3+ এবং হিলিয়াম প্লাস। এই আয়নগুলোর ক্ষেত্রে এর ক্ষেত্রে তৃতীয় বোর কক্ষ আর এর ক্ষেত্রে দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলছে। তো আমরা দেখো n-তম কক্ষের ব্যাসার্ধ আর প্রথম কক্ষের ব্যাসার্ধ Rn আর R1 এর মধ্যে একটা সম্পর্ক জানি, Rn = R1 × n²/z, এই ফর্মুলাটা আমরা জানি। তো এই ক্ষেত্রে আমরা সেটাই কাজে লাগাবো। তো দেখো বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে কি বলছে? তৃতীয় বোর কক্ষ, তাহলে R3 অফ বেরিলিয়াম 3+, ঠিক আছে। আচ্ছা, ডিভাইডেড বাই অনুপাত যেহেতু বের করতে বলছে তাহলে একবারেই লিখছি। এখানে হিলিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে কি? দ্বিতীয় বোর কক্ষ, তাহলে দ্বিতীয় বোর কক্ষ মানে R2 অফ কি? হিলিয়াম প্লাস, ঠিক আছে। তাহলে এটার অনুপাত বের করব। তাহলে উপরের জন্য ফর্মুলা কি হবে দেখো, তা দেখো R1 এর মানটা কিন্তু সেম, বিকজ এটা হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম বোর কক্ষের ব্যাসার্ধটা যেহেতু মাপা থাকে তাই জন্য এটা আমরা উভয় ক্ষেত্রে এই মানটা কিন্তু সেম। তাহলে এই ক্ষেত্রেও এটা R1ই থাকবে, নিচের ক্ষেত্রেও এই মানটা কিন্তু R1ই থাকবে। ইনটু দেখো n²/z, n মানে কি? কক্ষপথের সংখ্যা, তাহলে প্রথমটার জন্য তৃতীয় বোর কক্ষ, তাহলে n এর জায়গায় কি বসবে? 3², ডিভাইডেড বাই z মানে কি? z হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত? 4, তাহলে 4 বসিয়ে দিই। ইনটু হিলিয়ামের ক্ষেত্রে দেখো হিলিয়াম প্লাসের ক্ষেত্রে n অর্থাৎ দ্বিতীয় বোর কক্ষ বলছে, তাহলে n এর জায়গায় কত বসবে? 2 বসবে, 2², ডিভাইডেড বাই z এর জায়গায় কি হবে? হিলিয়াম মানে আমাদের কিন্তু পারমাণবিক সংখ্যা কত? 2, তাহলে এখানে হবে 2। তাহলে R1 ক্যান্সেল হয়ে গেল। দেখো তাহলে উপরে কি হচ্ছে? 9/4 ডিভাইডেড বাই নিচে কি হচ্ছে? 2 × 2 = 4 আর 2 মানে কাটলে শুধু 2 পড়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে? 9/8, তাহলে 9/8 মানে এটা কত হবে? 9:8, তাহলে 9:8 কোন অপশনে আছে? অপশন সি, তাহলে এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। লিখে নাও। দেখো এই 13 নম্বর অঙ্কে আসি। একটি 2000 কেজি ভরের রেলের ওয়াগনের অবস্থানের অনিশ্চয়তা ±10 মিটারের মধ্যে হলে গতিবেগের অনিশ্চয়তা নির্ণয় করো। অনিশ্চয়তা রিলেটেড অঙ্ক যখনই থাকবে তখনই আমরা জানি এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে হয়। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে কি ছিল? যেহেতু আমাদের এখানে গতিবেগ চেয়েছে তাহলে আমরা অবস্থানের অনিশ্চয়তা ΔX ইন্টু ΔP লিখি, ভরবেগের অনিশ্চয়তা, কিন্তু ΔP না লিখে আমরা ডিরেক্টলি কি লিখবো? m∆v, এটা = h/4π। এটা হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে এখান থেকে আমাকে গতিবেগের অনিশ্চয়তা বের করতে হবে, তার মানে ΔV এর মানটা লাগবে। তাহলে ΔV = কি হবে? h/4π, আর এই m আর ΔX টা নিচে চলে আসবে, তাহলে m∆x। এখন দেখো মানগুলো পুট করি। h এর মান কত? 6.626 ইনটু আমরা যেহেতু অ্যান্সারের মধ্যে প্রত্যেকটা এককে দেখো SI ইউনিটে দেখতে পাচ্ছি মিটার/সেকেন্ড, তাহলে আমরা প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটাও কি করব? SI ইউনিটেই বসাবো। 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 4, পাই এর জায়গায় আমরা কি লিখি? 3.14, আর m এর জায়গায় কি হবে? mটা হচ্ছে ভর, সেটা আমাদের দেওয়া আছে কত? 2000 কেজি, তাহলে এখানে লিখলাম 2000 ইনটু ΔX এর মান কত? এই যে অবস্থানের অনিশ্চয়তা কত দেওয়া? ±10 মিটার, তাহলে এখানে আমরা কত বসিয়ে দেব? 10, ঠিক আছে। তা দেখো আমরা যেহেতু MCQ সলভ করতে আসছি আর আমাদের এখানে অপশন মিলাতে হবে,
তো সবার আগে কি আমরা তো এরকম দশমিক রেখে আমাদের করতে গেলে অনেকটা টাইম লাগবে, তো ওটা না করে আমরা একটু শর্টকাট করে উত্তরগুলো কিভাবে মিলাতে পারি আজকে সেটাই শিখব। আমরা এখানে কি করব এখন 6.626 কে, ঠিক আছে, আমরা ইন শর্ট কত ধরতে পারি, 6 ধরতে পারি। আমরা দশমিকের গোটা বড়টাকে একটু অ্যাভয়েড করবো, কেন, যাতে আমাদের কাটাকাটি করে উত্তরটা মেলাতে সুবিধা হয় তার জন্য। আর এই 3.14 কে আমরা 3 ধরতে পারি। আর এই 2000টাকে দেখো আমরা 2 into 1000ও কিন্তু ধরতে পারি। তাহলে দেখো এই 3 আর 2 দিয়ে আমরা 6 কে কেটে নিতে পারি, তাই না? বাকি দেখো এখানে কি পড়ে থাকলো, 1/4। এখানে কিন্তু সংখ্যার মধ্যে খালি 1/4 পড়ে থাকলো। আর বাকি 10 এর পাওয়ারটা আমরা অ্যাডজাস্ট করব। তাহলে 10 এর পাওয়ারটা দেখো কি হচ্ছে, উপরে আছে -34, আর এখানে দেখো কত, 10⁻³ ইন্টু 10⁻1 কত হবে, 10⁻³ আর 1 মিলে 10⁻4। উপরে উঠলে কি হবে, 10⁻⁻4। তাহলে -34 অলরেডি আছে, তার সাথে -4 যোগ করলে কি হবে, -38। তাহলে তাই হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অপশন আছে তার মধ্যে এই দুটো তো কোনোভাবেই মিলছে না। আমাদের এখানে দুটো অপশনে কিন্তু একটার মধ্যে পাওয়ারে -37 আছে, একটার মধ্যে -39 আছে। তো দেখো আমি যদি আরো কমাই পাওয়ারকে, তাহলে কোনোভাবেই তো এই ভাগফলটা এত বড় হবে না, 2.62। তাহলে আমি দেখো এটা একটা করতে পারি যে যদি আমি পরের লাইনে এখানে 10⁻39 লিখি, তাহলে আমি কত বেশি লাগছি, এখানে আমরা 10⁻−1 বেশি লিখেছি। তাহলে -1 বেশি লিখতে গেলে আমাকে এখানে 10 দিয়ে গুণ করে ওকে পূর্বের সংখ্যায় ফেরত আনতে হবে। মানে এটা কি, মানে উপরে আমরা 10⁻38 যেমন আগের লাইনে লিখেছিলাম, পরের বার আমি যা লিখেছি তাকে যেন গুণ করে এই মানটাতে আমরা ফেরত যেতে পারি। তাহলে এখানে পাওয়ারে কি 1, আর এখানে দেখো -39, -39 প্লাস 1 মানে -38। তাহলে উপরের সংখ্যাটা ফেরত পাওয়া যাচ্ছে। তাহলে এই রূপেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে 10 আর আগের থেকে কি ছিল, /4। তাহলে 10/4 মানে তোমরাই জানো কত বলো, 2.5। তাহলে 2.5 ইন্টু 10⁻39। তাহলে দেখো এইটা আর এটা কাছাকাছি উত্তর, এটা 2.5 এর কাছাকাছি, আর 10 এর পাওয়ারটা তো একদম মিলেই গেছে। আর কেন একদম অ্যাকুরেট আসেনি, বিকজ আমরা ক্যালকুলেটর ইউজ না করার জন্য এই সংখ্যাগুলোকে নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা ধরে করেছি, তার জন্য একটু এদিক ওদিক তো আসবেই। তাহলে এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে দেখো লিথিয়াম 2+ আয়নের ক্ষেত্রে আমাদের প্রথম দুটি বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে দিয়েছে। তাও এই ক্ষেত্রে আমাদের ওই ফর্মুলাটা ইউজ হবে যেটা আগের অঙ্কে ইউজ করেছিলাম, যে Rn = R1 × n²/z। ঠিক আছে, এখন দেখো যদি আমাদের এই R1টা কিন্তু সবসময় হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ, ঠিক আছে। তো যদি এটা না দেওয়া থাকে আমাদের প্রশ্নের মধ্যে, তাহলে এই মানটা, যেহেতু প্রত্যেকটা এখানে অপশনস অ্যাংস্ট্রম ইউনিটে আছে, তাহলে এই মানটা কত হয় আমরা মনে রাখবো 0.529। এটা জয়েন্টের অঙ্কের ক্ষেত্রে আমাদের মনে রাখতে লাগে, ফর্মুলা বইয়ের ভিতরে ডিরেক্টলিও আছে যে 0.529 × n²/z, যেখানে এই Rn এর এককটা কিন্তু অ্যাংস্ট্রম ইউনিটে হবে। তাহলে প্রথম দুটি বোর কক্ষ বলছে, তাহলে প্রথম কক্ষ মানে n এর মানটা 1 হবে, আর দ্বিতীয় বোর কক্ষ মানে n এর মানটা কি হবে, 2 হবে। তাহলে দুটোর জন্য মান বের করবো। তাহলে প্রথমটা মানে কি R1, তাহলে R1 = কি হবে 0.529 ইন্টু n²/z। তাহলে প্রথম কক্ষ, তাহলে n এর মান কি হবে 1, আর z এর মান কি হবে, লিথিয়ামের মান কত 3। তাহলে z হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে এই ভ্যালুটা 3। তাহলে দেখো এটাকে 3 দিয়ে ভাগ করো, 3 অঙ্কে 3, 2 2 22 হচ্ছে, 3 7 কত হবে 21, 1 9 3 6 কি হয়ে যাচ্ছে 18। তাহলে মোটামুটি 0.176 অ্যাংস্ট্রম। দেখো এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে অনলি এই অপশনটার মধ্যে কিন্তু 0.176 অ্যাংস্ট্রম আছে। তাহলে এখানে কিন্তু আমরা প্রথমটার থেকেই অপশনে ঠিক করে দিতে পারছি। যাই হোক, আরো যেহেতু আমাকে দুটো বোর কক্ষ বলছে ওটাও করি। তাহলে দ্বিতীয় বোর কক্ষ মানে R2 এর মান বের করতে হবে। তাহলে R2 = কি হবে 0.529 ইন্টু n²/z। তাহলে n মানে হচ্ছে দ্বিতীয় বোর কক্ষ, তাহলে এখানে 2² / z এর জায়গায় কত হবে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3। তাহলে এখানে দেখো অলরেডি 0.529/3 এই মানটা আমরা বের করে রাখছি এখানে 0.176। তাহলে এইটাকে যদি আমরা 4 দিয়ে 2² মানে 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 0.176 × 4 গুণ করলে কত হয়
4 6 24 4 হাতে 2, 4 7 28, 2 30 0 হাতে 3, 4 অক্ষে 4, 3 7, তাহলে 0.704 অ্যাংস্ট্রম। দেখো এটা 0.705 কাছাকাছি, যেহেতু আমরা দশমিকের পরে আর বাড়াইনি, তাহলে এখানে বাড়াইলে হয়তো আগেরটা 5 হতো। তাহলে এইটা দেখো অপশন এ কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা এই অবধি সলভ করছি। নেক্সট ক্লাসে আমরা এরকম আরো বেশ কিছু প্রবলেম নিয়ে কিন্তু সলভিং করব। তো তোমরা এগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে এবং যে জায়গাগুলো তোমাদের ডাউট হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সো থ্যাংক ইউ সো মাচ।